প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের ৩৪৬ নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত ১০টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে দুটো ঘটনা থাকছে এবং এই দুটো ঘটনাই পার্ট পার্ট করে আমাদের চ্যানেলে এসেছে। আর সেই দুটো ঘটনাই শেষ হতে চলেছে আজকের এপিসোডে। শ্রেয়া সেনগুপ্তর পাঠানো পর্দার আড়ালে কে এর সেকেন্ড পার্ট আজকে আসবে। আর আসবে সুবর্ণা চক্রবর্তীর পাঠানো তার সাথেই ঘটে যাওয়া তার মৃত বন্ধু সিময়কে নিয়ে যে ঘটনাটা। আশা করি তোমাদের মনে আছে, তাই বেশি দেরি করব না, কেননা তোমাদের মধ্যে অনেকেই অধীর আগ্রহে এই ঘটনাগুলোর শেষ কিভাবে হয় সেটা জানতে ইচ্ছুক। এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের ৩৪৬ নম্বর এপিসোডের প্রথম ঘটনায়। নমস্কার রাজদা, আমি শ্রেয়া সেনগুপ্ত শিলিগুড়ি থেকে। প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আমার পর্দার আড়ালে কে এই ঘটনাটাকে খুব সুন্দর করে গুছিয়ে আর দারুণ ভৌতিক ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে পাঠ করেছ। আমি তো ভাবতেই পারিনি যে আমার পাঠানো ঘটনাটা এত সুন্দর একটা রূপ নেবে। দুর্গাপুজো তো এসেই গেল, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। পর্দার আড়ালে কে এই ঘটনার দ্বিতীয় এবং অন্তিম পর্ব শুরু করছি। যে বাংলোর কথা এর আগের ঘটনায় বলেছি, যেখানে আমার মামা মামি থাকতো, সেই মামার বাংলোতে আমরা প্রায়ই যেতাম। শীতকালে ব্যাডমিন্টন খেলতাম, রাতে গান শুনতে শুনতে ওয়াক করতাম। আর আমরা যখন যেতাম আমার মাসিরাও যেত, আর খুব মজা হতো। মাস্তুতো দিদি ভাইদের সাথে নিয়ে একসাথে মিলে মিশে আড্ডা দিয়ে সময়টা বেশ কেটে যেত। একবার কথায় কথায় মামিদের সেই ভুতুরে ঘটনার কথা ওঠে। মামি আমার মা বাবাকে বলেছিল যে হলরুমে ঠিক ফ্যানের তলায় যেন কেউ পা ঘষে ঘষে হাঁটে। এখানে বলে রাখি যে মামার বাড়িতে মামার এক ছেলে ও ছোট মেয়ে ছিল, আর ছিল আমার দাদু। দিদা মারা যাওয়ার পর মামা দাদুকে নিজের বাংলোতেই নিয়ে আসে। তার মানে বুঝতেই পারছো, সেই বাংলোতে মামার বহু বছর কেটে গেছে। আগেই বলেছিলাম হলরুমের দুদিকে দুটো ঘর ছিল। আমার দাদুর জন্য বরাদ্দ হয়েছিল আরেকটা বেডরুম, যেটা হলরুমের অন্য প্রান্তে। যেই রুমটায় মামির বোন এসে থেকেছিল আর ভৌতিক ঘটনা ঘটেছিল তার সাথে, এটা সেই রুম নয়, এটা হলরুমের অন্য প্রান্তের রুমটা। তো একবার কি হয়েছিল, মামা মামি একবার বেড়াতে আমাদের শিলিগুড়ির বাড়িতে এসেছে। আর মামার বাড়ি মানে সেই বাংলোটা পাহারা দেওয়ার জন্য দুজন চৌকিদারকে রেখে এসেছে। তাদের বলা হয়েছিল সেই হল রুমেই শুয়ে পড়তে। তারা রাতে যথারীতি ডিউটি করে এসে রাতে মামার হল রুমে শুয়ে পড়ে, আর ঠিক ফ্যানের তলায় বিছানা পাতে। এদিকে যখন মাঝরাত, তারা খেয়াল করে যে কারোর পা ঘষে ঘষে চলার শব্দ। আগেই বলেছিলাম যে বাংলোর সিলিং নিচু হওয়ার জন্যে ফ্যানের তলায় একমাত্র হাওয়া লাগতো, আশেপাশে লাগতো না। সেই দুজন চৌকিদার ক্লান্তিতে ঘুমাচ্ছিল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তি তাদের পিঠের নিচে হাত দিয়ে টেনে ধরে বসিয়ে দেয়। প্রথমে একজনের সাথে ঘটে এই ঘটনা, কিছুক্ষণ পর আরেকজনের সাথে একই ঘটনা ঘটে। তারপর এক সময় তারা দুজনেই ধরফর করে উঠে বসে, আর তারা রান্নাঘরে হাতা, খুন্তি, এমনকি বিভিন্ন বাসন নড়ার শব্দ পায়। কিছুক্ষণ পর সেই শব্দ বন্ধ হয়ে গেলে তারা আবার শুয়ে পড়ে, কিন্তু ঘুম আসার সাথে সাথেই তাদের আবার কেউ ধরে তুলে বসিয়ে দেয়। দ্বিতীয়বার এই ঘটনা ঘটায় তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর বাইরে গিয়ে বারান্দায় শুয়ে পড়ে। এই ফ্যানের তলায় একজন বা দুজন শুলে এই ঘটনা হামেশাই ঘটত। মানে কোনো অদৃশ্য শক্তি ওই ঘরে ফ্যানের তলায় কাউকে শুতে দিত না। তবে অদ্ভুত ব্যাপার, আমরা যখন যেতাম অনেক লোক মিলে একসাথে নিচে বিছানা করা হতো, তখন কিন্তু এমনটা হতো না। মামা যখন শিলিগুড়ি থেকে তার বাংলোতে ফেরে, চৌকিদাররা জানায় যে তারা এতদিন বাইরে বিছানা করে শুয়েছে। কেউ যেন তাদের বারবার ফ্যানের তলা থেকে টেনে সরিয়ে উঠিয়ে বসিয়ে দিত। এরপর তারা এও জানিয়েছিল যে রান্নাঘর থেকে তারা নানান রকম শব্দ, হাতা, খুন্তি, বাসনপত্র নড়াচড়ার আওয়াজও পেয়েছিল।
এই ঘটনা মামাকে রীতিমতো চিন্তায় ফেলে দেয়। এরপর বাইরে গেলে কে পাহারা দেবে? এই হলরুমে কি কিছু আছে যে চাইছে না যে সেই হলরুমের ফ্যানের তলায় কেউ এসে ঘুমোক? এটা যেন তারই জায়গা। ঘটনা যদি এখানেই শেষ হতো হয়তো ভালোই হতো, কিন্তু এরপর এক ভয়ানক বিপত্তি ঘটে, তাও আবার মামির সাথে। সালটা 2012। এই সময় আমার দাদু মারা যায়। যেরকম 13 দিনের নিয়ম পালন করার বিধান আছে সেরকমই পালন করা হয়েছিল। সেই সময় মামা নিচে বিছানা বানিয়ে শুতো, আর ওই দাদুর ঘরের সিঙ্গেল খাটটা মাঝের হলরুমে নিয়ে এসে ওটাতে মামি তার ছোট মেয়েকে নিয়ে শুতো। মামার ছেলে মামাদের বেডরুমে শুয়ে পড়ত। একদিন আমার বাবা মামার বাড়িতে হবিষ্যির জিনিস দিতে যায়, আর মামির কাছ থেকে বাবা একটা অদ্ভুত ঘটনা শোনে। মামি বলে যে মামির মেয়ে তার সাথেই শোয়, কিন্তু মাঝে মাঝে কোনো রাতে যখন সে তার বাবা বা দাদার কাছে গিয়ে শোয়, মামি তখন তার খাটটাকে একদম দেওয়ালের দিকে সাঁটিয়ে নেয়। কিন্তু এক রাতে সে নাকি দেখেছিল, মাঝরাত কি ভোর রাত হবে সময়টা তার জানা নেই, ছোট বাচ্চারা যেমন তার মাকে ধরে শুয়ে থাকে তেমনি একটা হাত মামির পেটের ওপর পড়ে আছে। মামি ঘুম চোখে বলে যে, আয় মা, এদিকে এসে শুয়ে পড়, উঠে এলি কেন? বলে সেই হাত ধরে টান দিতেই দেখে সেই হাত উধাও। মামি রীতিমতো ভয় পেয়ে যায় আর মামাকে বলে, এই শোনো, দিয়া কি তোমার কাছে গিয়ে শুয়েছে? মামা বলে, না তো, ও তোর দাদার কাছে গিয়ে শুয়েছে, তুমি তো জানোই। মামি তখন বলে, না, আমার শরীরের ওপর কেউ যেন হাত দিয়ে শুয়েছিল। আমি ভাবলাম মেয়েটা পড়ে যাবে, তাই ওর হাতটা ধরে টানতেই দেখলাম সেখানে কেউ নেই, আর সেই হাতটাও গায়েব। মামিকে মামা এক ফোঁটাও অবিশ্বাস করেনি, কিন্তু এই ঘটনা মামাকে বেশ চিন্তায় ফেলে দেয়। যেহেতু দাদু মারা যাওয়ার পর মামাকে নিচে শুতে হতো, তাই তাকে একা ছাড়া যাবে না, তাই মামি খাটের ওপরে শুতো। এই ঘটনা বাবা যখন বাড়িতে এসে আমাদের বলে, আমরাও হকচকিয়ে যাই। এর কিছু বছর বাদে মামা ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে অন্য কোম্পানি জয়েন করে। তারপর আর মামাকে কোনো দিনও এইসব ঘটনার সম্মুখীন হতে হয়নি। এখন তারা বেশ ভালোই আছে। মামার ছোট মেয়েটিও এখন বড় হয়ে গেছে। তবে একবার আমি সেই চৌকিদার ভাইকে জিজ্ঞাসা করায় সে বলেছিল, এই বাংলোতে ব্রিটিশ আমলে খুব নোংরা কাজ হতো। মেয়েদেরকে ধরে এনে জোর করে ইচ্ছে মতো ব্যবহার করে ছেড়ে দিত ওই ইংরেজ অফিসাররা। কত মেয়েকে এই বাংলোতে মেরে ফেলা হয়েছে, আবার কত মেয়েকে শারীরিক শোষণ করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কত মেয়েকে এই বাংলো থেকে নাকি ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল। ওই বাংলো অভিশপ্ত। তবে এই সব ঘটনা সেই চৌকিদার তাদের বাবা কাকাদের থেকে শুনেছে। ঘটনার সত্যতা তারা কোনোদিন যাচাইও করেনি, অনুভব করেছে মাত্র। চৌকিদার এও বলেছিল যে কিছু কিছু পরিবার এখানে এসে কোনো কিছুই অনুভূতি করে না। আবার এই বাবুরা বলতে এখানে আমার মামার কথা বলছে, তাদের সাথে নাকি এরকম ঘটনা প্রায়শই ঘটে যেত, এবং আমরাও সেই ঘটনা অনুভব করেছি এবং শুনেওছি। সেই চৌকিদার আরো বলেছিল যে এই বাংলো যেখানে এখন রয়েছে আগে নাকি পুরোটাই চা বাগান ছিল, আর মাঝের যেখানে হল রুম রয়েছে সেই হল রুম বরাবর নাকি একটা সরু রাস্তা ছিল। অনেক মরা মানুষের দেহ নিয়ে যাওয়া হতো ওই রাস্তা দিয়ে কাছের নদীতে সৎকার করার জন্যে। তবে এখন সব বদলে গেলেও তাদের অতৃপ্ত প্রেতাত্মারা হয়তো ওখানেই থেকে গেছে। চৌকিদারের কথা শোনার পর এটাই বুঝতে পেরেছিলাম যে কেন ওই হল ঘরে ওরকম ভৌতিক ঘটনা ঘটত। সেই সব ভৌতিক ঘটনা ঘটার কারণ বহু বছর পুরনো, বহু যুগ কেটে গেছে, অনেক কিছু মুছে গেছে, মিটে গেছে, কিন্তু সেই সব অতৃপ্ত প্রেতাত্মারা সেখান থেকে মুক্তি পায়নি। সবাইকে না হলেও অনেককেই তারা আজও দেখা দেয় এবং নিজেদের উপস্থিতি জাহির করে। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। পর্দার আড়ালে কে, এই ঘটনার শেষ হলো আজকের এই এপিসোডে। শ্রেয়া আরো লিখেছে যে রাজদা, এই ছিল আমার ঘটনা,
তুমি একটু গুছিয়ে নিও। এই ঘটনার আজকেই শেষ। আমি চেষ্টা করছি আরো ঘটনা কালেক্ট করতে, আর কালেক্ট হয়ে গেলে আমি আবার আমাদের প্রেতপক্ষ চ্যানেলে পাঠাবো। থ্যাংক ইউ জানাচ্ছি শ্রেয়াকে এত সুন্দর একটা ঘটনা পাঠাবার জন্যে। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরাও যদি এরকম ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে pretpokho@gmail.com এ। ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে। আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9432129921। এখানেই এখন ম্যাক্সিমাম ঘটনা তোমরা পাঠাচ্ছ, তাতে আমাদের কোনো অসুবিধে নেই। মেল, হোয়াটসঅ্যাপ যেখানে তোমাদের খুশি ঘটনা পাঠাতে পারো। তবে হ্যাঁ, ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না পাঠিয়ে দাও। কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে, আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে। চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনা সুবর্ণা চক্রবর্তী পাঠিয়েছে গড়িয়া থেকে। আজকে সুবর্ণার ঘটনাটারও শেষ হতে চলেছে। এর আগে ও এই ঘটনার দুটো পার্ট পাঠিয়ে দিয়েছিল। বেশি দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের 346 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। হ্যালো রাজদা, আমার ঘটনার সেকেন্ড পার্ট শোনানোর জন্য অনেক থ্যাংক ইউ। তোমাকে এবার বলতে চলেছি এই ঘটনার তৃতীয় এবং শেষ পর্ব। বেশি কথা না বাড়িয়ে ঘটনায় আসি। আমি সবসময় বুঝতে পারতাম যে আমি একা নই, আমার সাথে অন্য কেউও আছে। সে আমাকে ছাড়বে না, আর সে আমাকে কিছু বলতে চায়, কিন্তু আমি কিছুই বুঝতে পারতাম না। এইরকম চলতে চলতে আমার ফার্স্ট ইয়ার এক্সামের সময়ও চলে এলো। আমি আগেই বলেছি আমি কলেজে পড়ার সাথে সাথে একটা জব করতাম, তাই সেইভাবে আমার এক্সাম প্রিপারেশনও হতো না। প্রিপারেশন ভালো করে না হওয়ায় ঠিক করলাম যে অফিস থেকে ফিরে এসে একটু রেস্ট নিয়ে ডিনার করে রাতে পড়বো, তারপর ঘুমাবো। আমার সাথে যে মেয়েটা থাকতো সে বাড়ি গেছে, তাই আমি একাই ছিলাম। আমি ডিনার করে নিজের ঘরে গেলাম। সবে পড়ায় মন দিয়েছি, ঠিক সেই সময় আমার ঘরের দরজায় কেউ যেন টোকা মারল। আমি ভাবলাম এখন আবার কে আসলো, কেউ তো বাড়িতেই নেই, তাহলে কে আসবে এখন। দুবার টোকা পড়ে বন্ধ হয়ে গেল। আমি আর ওইদিকে কান না দিয়ে পড়ায় মন দিলাম। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ আমার কপালে একটা ঠান্ডা তরল কিছু একটা পড়তে শুরু করলো, আর আমার মনে হতে লাগলো কেউ আমার ওপরে বসে আছে এবং আমাকে দেখছে। তার চুলগুলো আমার কানে মুখে এসে পড়ছে। আমি ঘুম থেকে জাগবো আর চোখ খুলে যা দেখি সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। দেখলাম সিমই তার মিষ্টি মুখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে, আর তার ঠোঁট ফেটে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে, আর সেই রক্তের ফোঁটাই আমার কপালে এসে পড়ছে। আমি দেখতে পেলাম সেই মিষ্টি মুখটা আর নেই, ওর মুখের মধ্যে একটা হিংস্র ভাব। আমি পরিষ্কার বুঝতে পারলাম, আমার মনে হচ্ছিল আমি যেন মরে যাব। দম বন্ধ হয়ে যাচ্ছিল, কি করব বুঝতে পারছি না। ওই মুহূর্তে মায়ের কথা হঠাৎ করে মনে পড়ল। মা আমাকে বলেছিলেন যে যখন একা থাকবি আর ভয় পাবি, হনুমান চাল্লিশা মনে মনে পাঠ করবি আর দেখবি তোর ভয় আর থাকবে না। মায়ের কথা মনে পড়াতেই আমি সঙ্গে সঙ্গে মনে মনে বিড়বিড় করে হনুমান চাল্লিশা পাঠ করতে থাকলাম। কতক্ষণ এরকম করছিলাম জানি না, তবে আস্তে আস্তে আমার ওপর থেকে ভার কমে যেতে লাগলো। আমি দেখলাম আমার ওপরে কেউ বসে নেই। আমি একটু একটু করে স্বাভাবিক হতে চেষ্টা করলাম, তারপর উঠে ঘরের লাইট জ্বালালাম। প্রথমে ভাবলাম যে এটা আমার মনের ভুল, কিন্তু তারপর যা দেখলাম তাতে আমার মনের ভুল ভেঙে গেল। সারা বিছানায় রক্তের দাগ, আমার কপালেও সেই ভেজা ভাব এখনো আছে। আমি আয়নার সামনে গিয়ে দেখলাম রক্তের দাগে আমার মুখের অবস্থা বিভৎস দেখাচ্ছে। আমি নিজেকেই নিজে দেখে এতটা ভয় পেলাম যে আমি চিৎকার করে উঠি, এবং কিছুক্ষণ পর আস্তে আস্তে স্বাভাবিক হই বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ঘুম আসছিল না। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। 5টার সময় আমার অ্যালার্ম ঘড়িটা বেজে উঠল। 5টা বাজে, কলেজ যেতে হবে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম কলেজে। তবে শরীরটা প্রচন্ড উইক লাগছিল। মনে মনে ঠিক করলাম যে আজকে আর অফিস যাব না, কলেজ থেকে ফিরে বাড়ি গিয়ে রেস্ট নেব, আর তাই করলাম।
বাড়িতে গিয়ে দরজা খুলে যা দেখি তাতে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। ঘরে ঢুকে দেখি সমস্ত জিনিস ভেঙে চুরে পড়ে আছে। তারপর আমার চোখ গেল ঘরের দেওয়ালে। সেই ঘরের দেওয়ালে লেখা আছে, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। নিজেকে পাগল পাগল লাগছে। আমি ঠিক করে নিলাম যে আজকে আমাকে সিমইর সাথে কথা বলতেই হবে। আমি জানি ও আমাকে কিছু বলতে চায়। প্রতিদিন রাতে আমার কানের কাছে এসে বিড়বিড় করে যায়, আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। তারপরেও একটা কথাও আমি শুনতে পাই, আমি ওদের শাস্তি চাই, না হলে আমি যাব না। আমি আজকে ঠিক করে নিলাম যে সিমইর সাথে কথা বলবই, আমি যতই ভয় পাই আর যাই হয়ে যাক। আমি সত্যি আর পারছি না। আমার নিজের শরীর খুব খারাপ হয়ে যাচ্ছে। কোনো কাজ পড়াশোনা আমি ঠিক করে করতেই পারছিলাম না। মনের মধ্যে খালি একটা চাপা ভয় কাজ করছিল। এই বুঝি কিছু হয়, এই বুঝি আমার কোনো ক্ষতি হয়ে যায়। আমি সেই দিন রাতে সব দরজা জানলা বন্ধ করে একটা মোমবাতি নিয়ে মাটিতে বসলাম। ঘরের সব আলো বন্ধ করে সিমইর কথা ভাবতে লাগলাম। মন থেকে তার মুখটা চিন্তা করে তাকে আহ্বান করতে শুরু করলাম। প্ল্যানচেট করতে আমি জানি না, কিভাবে করে সেও আমার জানা নেই। তা মনে একটা বিশ্বাস নিয়ে বসে পড়লাম। এক মনে চোখ বন্ধ করে সিমইকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম যে আমার দরজার বাইরে যেন মাঝে মাঝে একটা হাওয়া উঠছে ঝড়ের মতো, কিন্তু আবার থেমে যাচ্ছে। হঠাৎ একটা জানলা ধরাম করে খুলে গেল হাওয়ার দাপটে, আর সেই জানলাটা একবার বন্ধ হচ্ছে আবার খুলে যাচ্ছে। ভীষণ ভয় করতে লাগলো আমার গা ভারী হতে শুরু করেছে। আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম যে যাই হয়ে যাক আমি চোখ খুলব না। হঠাৎ একটা বরফের মতো ঠান্ডা হাত আমার কাঁধে এসে পড়ল। কেউ যেন ফিস ফিস করে বলল, আমি এসেছি, চোখ খোল, আমি তোকে কিছু বলতে চাই। আমি চোখ খুললাম। চোখ খুলে আলো আঁধারির মধ্যেই সিমইকে দেখতে পেলাম। ওর মুখটা কেমন যেন মায়াবী মনে হচ্ছিল, কিন্তু আমি একটুও ভয় পাইনি। সিমইর চোখে জল। সেই 2 বছর আগের মিষ্টি মুখটা আমার চোখের সামনে ভেসে উঠল। আমি বললাম, বল বল তোর কি হয়েছে। ও বলতে শুরু করলো। ও যা বলল তার সারমর্ম হলো এই যে ও বাস ধাক্কায় মারা যায়নি, ওকে মেরে ফেলা হয়েছে। আসলে সিমইর যে দাদা ছিল সে নিজের দাদা নয়, আর সিমইর মা তার নিজের মাও নয়। সিমইর যখন 5 বছর বয়স তখন তার নিজের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, আর সিমইর বাবা আরেকটি বিয়ে করেন। যেই মহিলাকে তিনি বিয়ে করেন তার নিজেরও একটা ছেলে ছিল, এবং তার প্রথম পক্ষের বর তাকে ছেড়ে চলে যায়। সিমইর বাবা বলেছিল যে তার ছেলেকে নিয়ে নিজের ছেলে হিসেবে সে মানুষ করবে, কিন্তু সিমইর বাবা এও বলেছিল যে তার মেয়ে সিমইকেও যেন সে নিজের মেয়ের মতো ভালোবাসে। সিমইর বাবা ছিলেন বিশাল বড় মাপের একজন ব্যবসায়ী। সিমইর জীবন শুরু হয় তার সৎ মা এবং তার সৎ ভাইয়ের সাথে। সিমই তার নতুন মাকে ভালোবাসলেও কিছুদিন পর সিমইকে তারা আর পছন্দ করত না। আস্তে আস্তে সিমইর ওপর বিদ্বেষ তাদের বাড়তে থাকে, কিন্তু সিমই সব মেনে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হলো না। সিমইর মা আর দাদা মিলে ষড়যন্ত্র করে সিমইকে নাকি এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। সিমই মারা গেলে সব সম্পত্তি তার বাবা তার সৎ ছেলের নামে করে দেবে, সেইটা ভেবে ওরা প্ল্যান করলো। আর বাসওয়ালাকে টাকা দিল যে এমন ভাবে অ্যাক্সিডেন্টটা করতে হবে যে সিমই মারা যায় কিন্তু তার দাদা যেন প্রাণে বেঁচে যায়। এই সব কথাই সিমই মারা যাওয়ার আগে জানতে পেরেছিল তার বাড়ির কাজের লোকের কাছ থেকে, কিন্তু সিমই তার কথা বিশ্বাসই করেনি। কারণ সিমই ভেবেছিল যাকে সে 6 বছর বয়স থেকে মা বলে জানে সে কিভাবে তার সাথে এরকমটা করতে পারে। তার ছোট্ট সরল মন এটা বুঝল না যে কিছু মানুষ টাকার জন্য সব করতে পারে। এতটুকু বলে সিমই খুব কাঁদতে শুরু করলো। সিমই আমাকে বলল, তুই একমাত্র যে আমাকে দেখতে পাস, তাই তোকে আমি সেই 2 বছর ধরে চেষ্টা করছি এই সব বলার। আমি চাই ওদের শাস্তি হোক, ওদের শাস্তি হলে আমি মুক্তি পাবো।
আমি বললাম, কিন্তু আমি কি করব, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। এর উত্তরে সিমই আমাকে বলে তার বাড়ির কাজের লোকের নাম আর তার ফোনে থাকা একটা রেকর্ডিং এর কথা। সিমইর বাড়ির কাজের লোক তার সৎ মা এবং সৎ দাদার সমস্ত পরিকল্পনার কথা একটা ফোনে রেকর্ড করেছিল। সিমই এরপর বলে যে সেই বাড়ির কাজের লোকের সাথে দেখা করে পুলিশের কাছে যা করার ওরাই করবে। এই বলে সিমই যেন কোথায় হারিয়ে যায়। আমি অনেকবার করে ডাকলাম, কেউ সাড়া দিল না। আমার খুব কান্না পাচ্ছিল। মানুষের টাকার এত লোভ। সিমই যেরকমটা আমাকে করতে বলেছিল আমি সব করেছিলাম। আমি সিমইর বাড়ির কাজের লোকের সাথে দেখাও করেছিলাম আর তাকে নিয়ে থানাতেও গিয়েছিলাম। তারপর তারা যা স্টেপ নেওয়ার নিয়েছিল, তবে আমাকে পুলিশ স্টেশনের চক্কর কাটতে হয়েছিল বহু মাস। কিন্তু আমার কোনো অসুবিধে হয়নি, কেননা আমি জানতাম যে কাজটা আমি করছি তাতে সিমই মুক্তি পাবে, শান্তি পাবে। সিমইর সৎ মা এবং দাদার কি হয়েছিল আমার জানা নেই, কিন্তু সিমই এরপর কোনো দিন আমাকে বিরক্ত করেনি। শুধু আমার স্বপ্নে এসে একবার আমাকে বলেছিল, আমি মুক্তি পেয়েছি আর আমি এবার চলে যাচ্ছি। তোর কোনো ক্ষতি আমি কোনো দিন হতে দেব না। তোর পাশে, তোর বিপদে আপদে সব সময় আমি তোর পাশে থাকব, একজন ভালো বন্ধু হয়ে। সত্যি কথা বলতে আমি এখনো কোনো বিপদে পড়লে কিভাবে যেন আমি সেই বিপদ কাটিয়ে ঠিক বেরিয়ে আসি। এই ছিল আমার ঘটনা। আমার কাছে আরো কিছু ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো। সবার যদি এই ঘটনা ভালো লাগে, তবে ঘটনা শেষ করার আগে আমি বলতে চাই, সিমই হয়তো চলে গিয়েও তার কথাটা রেখে গেছে। আমার মনে সব সময় তার কথাটা মনে পড়ে। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনার শেষ হলো আজকে। দারুণ দারুণ একটা ঘটনা, একদম অন্য ধরনের ঘটনা। এরকম ঘটনা কিন্তু প্রেতপক্ষে আগে আসেনি। তোমাদের কেমন লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রেতপক্ষ কখনোই এইসব ঘটনা তার শ্রোতাদের বিশ্বাস করার কথা কোনো দিনই বলে না। প্রেতপক্ষ সবসময় বলে যে এইসব ঘটনা যেহেতু আমরা কখনোই যাচাই করি না, তাই এইসব ঘটনা মনোরঞ্জনের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য শোনাই হবে বুদ্ধিমানের কাজ। তাই আশা করি আমি তোমাদের আজকে এন্টারটেইন করতে পেরেছি। আর আজকের এপিসোড শেষ করার আগে চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে হোয়াট সন এক্স, দাদা টেক লাভ ফ্রম লিভারপুল ইংল্যান্ড। ওরে বাবা, অনেক দূর থেকে তুমি ঘটনা শুনছো, থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট করেছে সোমনাথ দাস, অনির্বাণ বিশ্বাস, নবনীতা দে লিখেছে আজকের দুটো ঘটনাই অসাধারণ লাগলো, আপনার ভয়েসে ঘটনাগুলো শুনতে আরো বেশি ভালো লেগেছে। অনেক শুভেচ্ছা রইল আপনার আর প্রেতপক্ষের পুরো পরিবারের জন্যে। কমেন্ট করেছে শ্রেয়শ্রী বড়ুয়া, মোহাম্মদ মঞ্জু, একলা পথের পথিক রে ভাই, রিজু হিয়ার লেজেন্ড এক্স, গীতা গোস্বামী আর চুমকি ঘোষ। এই সবকটা কমেন্টই এসছে হন্টেড অ্যান্ড কার্সড বাংলো পর্দার আড়ালে কে, চা বাগানের ভৌতিক বাংলো বাড়ির ঘটনা, প্রেতপক্ষের 344 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহের নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। Love you all. Tata. Were you in there?
the cover. Yeah, mold is done. Good. Well, I could have said, did you do that? Scaring the little kid that my mom was watching. So pretty much the house, and obviously it's pretty hefty, so it really doesn't make any sense that it would just fall on its own like that. And this is the room. The crazy thing about this is that there was like markings at the top of the entranceway of like the doorway, and I guess in the video you can see hands gripping onto the doorway. I don't really know what to make of that. I thought at first that it was like bugs or something like that, but it looked almost like two hands like gripping on the top, like leading into this room, just like. But the main thing, and the reason that the little boy was screaming, is actually in here. We have this covered up for a reason. Apparently, the little boy told my mom that he saw a face in these mirrors. Oh. That's fucking creepy. Do it again. Like, yeah, okay. Do it again. I'll wait. Do it again. Open the gate. Oh. Oh.